বরাকে বাঙালি থাকেন বেশি। কর্মসূচির শেষে আমাদের পার্টির কর্মসূচি নয়, অন্য রাজনৈতিক দলের কর্মসূচি। কংগ্রেস একটা কর্মসূচি করছে, সেই কর্মসূচি হয়ে যাওয়ার পর যারা কর্মসূচিতে ছিলেন তারা উঠে দাঁড়িয়ে গান গেয়েছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যেই গেয়েছে গান সঙ্গে সঙ্গে ধরে জেলে পুড়ে দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে জেলে কেন পুড়লেন? গান গেয়েছে রবীন্দ্রনাথের লেখা গান, বলছে ওটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটা ঠিক যে 1971-এ মুক্তিযুদ্ধের পর 72 সালে বাংলাদেশের সরকার মুজিবুর রহমানরা রবীন্দ্রনাথের লেখা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করেছিল। এখন আমাদের যেমন রাষ্ট্রভাষা নেই, বাংলাদেশের রাষ্ট্রভাষা রয়েছে, বাংলা ভাষা রাষ্ট্রভাষা। বাঙালি ভাষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। 52 সালের 21শে ফেব্রুয়ারির উদাহরণ রয়েছে গোটা দুনিয়া জুড়ে। আমাদের আসামের অহমিয়া ভাষা জোর করে চাপিয়ে দিতে চাইছে বাঙালির ওপর, বাঙালি প্রাণ দিয়েছে, সেই ইতিহাস রয়েছে। এবার অন্য দেশের জাতীয় সঙ্গীত গাইবার অপরাধে যদি রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে, তাহলে অন্য দেশের রাষ্ট্রভাষা তা তো আমারও ভাষা, আমি তো সেই ভাষায় কথা বলি। সেই ভাষায় আবার এই কালিদাসরা, হরিদাসরা, সুকান্তরা কবে বলবে যে বাংলায় কথা বললে রাষ্ট্রদ্রোহ হবে, ছেলের মধ্যে পুড়ে দেওয়া হবে? বিজেপি এমন একটা ভয়ঙ্কর শক্তি, বিজেপির মতো বাংলা বিরোধী, বাঙালি বিরোধী দুটো কোনো শক্তি নেই। এবারে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের আগে বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কেউ একটা বিজেপির নেতাদের বুদ্ধি দিয়েছিল যে এবারে বাংলার ভোট 21-এ রবীন্দ্রনাথ সাজার চেষ্টা করেছিলেন, প্রধানমন্ত্রী বড় দাড়ি রেখেছিলেন, রবীন্দ্রনাথের মতো জব্বা পড়ছিলেন। এবারে কেউ একটা বুদ্ধি দিয়েছে, যিনি বুদ্ধি দিয়েছেন একদম লিখে রাখুন, যে ভোটের রেজাল্ট বেরোবার পর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার পর, অজিত দ্বারা মমতাদিরা আবার বিধানসভায় যাওয়ার পর সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাতব্বরের চাকরি চলে যাবে। কিন্তু বুদ্ধিটা দিয়েছিল যে বঙ্কিমচন্দ্রের এই বন্দে মাতরমের 150 বছর আপনি পালন করুন, তাহলে বঙ্গ বিজয়ের সুবিধা হবে। এখন আমাদের যে ইতিহাস এমনি তো শুনেছেন, এখানে তো একটা মাঠ, এই মাঠে হয়তো ফুটবল খেলাও হয়। এখন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রী আমাদের দেশের নরেন্দ্র মোদীর সঙ্গে ফুটবলও খেলতেন না, আর মোদীর চায়ের দোকানে বসে চাও খেতেন না যে ঋষি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা যায়। আলোচনা করতে গিয়ে ঋষি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলছেন। আসলে আলোচনার উদ্দেশ্য হচ্ছে, বললেন যারা আলোচনা করছেন, বক্তৃতায় বোঝা গেল, শোনা গেল যে এই বন্দে মাতরম পুরো গানটা যদি গ্রহণ করা হতো তাহলে নাকি দেশ ভাগ করা হতো না। আসলে আমাদের যে ইতিহাস, এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান আসলে লেখা হয়েছিল 1905 সালে। লর্ড কার্জন যখন বাংলা ভাগ করার সিদ্ধান্ত নিলেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে প্রাণ জেলে নতুন করে প্রাণ সঞ্চার করে রবীন্দ্রনাথ এই গান লিখলেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গান সেই গোটা লড়াইয়ের একেবারে রণধ্বনিতে রূপান্তরিত হলো। সেই গান নিয়ে মানুষ ব্রিটিশ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হলেন। সেই রকম একইভাবে রবীন্দ্রনাথ সেই সময় তিনি বন্দে মাতরমের প্রথম 7টা, বঙ্কিম তখনও বেঁচে, প্রথম 7টা লাইনে সুর করেছিলেন। বঙ্কিম এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সেই 7টা লাইন তিনি আনন্দমঠের 3য় সংস্করণে, এখন বঙ্কিমচন্দ্র এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার আনন্দমঠের 3য় সংস্করণে রবীন্দ্রনাথের সুর করা এই 7টা লাইন তিনি রেখেছিলেন। পরবর্তীকালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় প্রথম দুটো স্তবক রবীন্দ্রনাথ নিজে গান টাউন হলে, এবং 1937 সালে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে যখন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহরু রবীন্দ্রনাথের কাছে জানতে চান বন্দে মাতরম সম্পর্কে, গুরুদেব বলেন যে প্রথম দুটো স্তবকই গ্রহণ করতে হবে। এবং 1950 সালে জানুয়ারি মাসের 24 তারিখ, যেদিন জনগণ মনকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিলাম, সেদিনই এই জাতীয় গান হিসাবে বঙ্কিমচন্দ্রের, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গৃহীত হয়েছিল। আসলে মানুষের মধ্যে ভাগাভাগি করবার যে প্রচেষ্টা, আমরা শুধু বলছি যে এই কারবার যারা করছেন এদের কাছে আমাদের খোলা চ্যালেঞ্জ রইল। আর সুকান্ত মজুমদার তো
এই শিক্ষা দপ্তরের হাফ প্যান্ট মন্ত্রী, হাফ মিনিস্টার, উত্তরপ্রদেশে শিক্ষার যে পাঠ্যক্রম ক্লাস 9-10 বই থেকে রবীন্দ্রনাথকে 1 বছর আগে বাদ দিয়ে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের বদলে সেখানে বাবা রামদেব ঢুকে পড়েছেন, বাবা রামদেবকে পড়ানো হচ্ছে। রবীন্দ্রনাথের লেখা বাদ দিয়ে বাবা রামদেবকে পড়ানো হচ্ছে। আর এখন আবার জানা গেল কদিন আগে রবীন্দ্রনাথকে 11-12 থেকেও বাদ দেওয়া হয়েছে। এবার আর রামদেব নয়, যোগী আদিত্যনাথ গিয়ে রবীন্দ্রনাথের চেয়ারে বসে পড়েছেন। এখন এই যে গোটা দেশ জুড়ে যেভাবে বাংলা ভাষায় কথা বলবার অপরাধে মানুষের ওপর আক্রমণ হচ্ছে, যে ভয়াবহ আক্রমণ হচ্ছে, এবং যে আবহে আমরা রয়েছি, অজিতদা বলছিলেন যে এসআইআর কে কেন্দ্র করে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই বলে আসছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, দুটো উদ্দেশ্য, এক হচ্ছে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া, আর 2 হচ্ছে ব্যাকডোর দিয়ে এনআরসি করা। আমি আপনাদের 3টে ঘটনার কথা বলবো, আমার বাস্তব অভিজ্ঞতা। আমি নভেম্বর মাসের 13 তারিখ পার্টির নির্দেশে ফালাকাটায় একটা মিটিং করতে গেছি। সন্ধ্যেবেলা পার্টি আমাকে বলল যে আগামীকাল সকালবেলা একজন মানুষ আতঙ্কে আত্মহত্যা করেছেন, তার বাড়িতে যেতে হবে। নরেন্দ্রনাথ রায়, তার বাড়িতে যখন গিয়ে পৌঁছেছি, বাড়ির দাওয়ায় নরেন্দ্রনাথ বাবুর ছেলে, তার ছেলের বউ, তার স্ত্রী, তার মেয়ে, সবার সঙ্গে কথা হচ্ছে। আমরা জিজ্ঞাসা করলাম যে কেন উনি আত্মহত্যা করলেন। তখন নরেন্দ্রনাথ বাবুর স্ত্রী কথা বলতে পারছেন না, ছেলে বললেন যে আমাদের বাড়ির সবার এনুমারেশন ফর্ম এসেছে, কিন্তু আমার বোনের এনুমারেশন ফর্ম আসেনি। বাবার মনে হয়েছে যে আমার বোনকে বোধহয় অন্য জায়গায় বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, আমরা 70-71 সালে বাংলাদেশ থেকে এসেছি। এই আতঙ্কে তিনি ছাগল চড়াতে যাওয়ার নাম করে গিয়ে গাছে গলায় দড়ি দিলেন। তারপরে 17 তারিখ আইএনটিটিউসির একটা সভা ছিল। আমি নিউ জলপাইগুড়িতে, দার্জিলিং সমতল জেলায় আমাদের সভা, পার্টির নেতৃত্ব বললেন একটু আগের দিন যদি চলে যাওয়া যায়। আরো 2 জন তার মধ্যে আত্মহনন করেছেন। এই অজিত দাদের সহকর্মী খগেশ্বর রায়, রাজগঞ্জের এমএলএ, খগেশ্বর দাকে নিয়ে সকালবেলা এক বাড়িতে পৌঁছেছি। ভুবনচন্দ্র রায়, তার স্ত্রী এত কাঁদছেন, কথা বলবার মতো অবস্থা নেই। তার মেয়ে 2টো ভোটার স্লিপ আমার হাতে দিয়েছে। দেখছি 2023-এ পঞ্চায়েতের ভোটার স্লিপ, 2024-এ লোকসভার ভোটার স্লিপ। 23-এ ভোট দিয়েছে, 24-এ ভোট দিয়েছে, এবারে এনুমারেশন ফর্ম আসেনি। ভুবন বাবুর মনে হয়েছে মেয়েকে বোধহয় বাংলাদেশে পাঠিয়ে দেবে, উনি আত্মহত্যা করেছেন। এরপরে বেরিয়ে জলপাইগুড়ি ছাড়িয়ে কোচবিহার, হলদিবাড়ি, কোচবিহারের মধ্যে হলদিবাড়ি পেরিয়ে যে জায়গাটায় গেছি, আসলে হলদিবাড়ি এমন একটা জায়গা যেখান থেকে আমাদের দেশভাগের একটা স্মৃতি রয়েছে। রংপুর এখন বাংলাদেশে, আমাদের কোচবিহারের হলদিবাড়ি আর রংপুরের মধ্যেখানে দেবীগঞ্জ বলে একটা জায়গা থেকে একটা উইলিয়াম র্যাডক্লিফ লাইন টেনে দিয়েছিলেন বঙ্গোপসাগর অব্দি, বাংলা বাঙালি দ্বিখণ্ডিত হয়েছিল। আমি যখন পৌঁছেছি দেখছি জায়গাটার নাম মানিকগঞ্জ, দূরে কাঁটাতার দেখা যাচ্ছে। আমায় একজন বলছেন, জেলা পরিষদের সভাধিপতি, জেলা পার্টির সভানেত্রী, দুজনেই আমায় বলছেন ওই হচ্ছে দেবীগঞ্জ, কাঁটাতারের ওপারে। এই কাঁটাতার আসলে তো কিছু মানে না, ওখানে একটা শক্তিপীঠ রয়েছে, মায়ের যে 51টি শক্তিপীঠ, সেই শক্তিপীঠ ওখানে রয়েছে। কিন্তু এই কাঁটাতার সেই শক্তিপীঠকেও ভাগ করে দিয়েছে। শক্তিপীঠের একটা অংশ পড়ে গেছে বাংলাদেশে, তখন পূর্ব পাকিস্তানের একটা অংশ এখানে। গোটা জায়গাটার নাম ছিল দেবীগঞ্জ। যখন কাঁটাতার দিয়ে জায়গাটা ভাগ হলো, এদিকে নাম হলো মানিকগঞ্জ। সেই মানিকগঞ্জে কমলা রায় বলে এক ভদ্রলোকের বাড়িতে গেছি। কমলা রায়ের বাড়িতে গিয়ে কমলা রায়ের স্ত্রী, তার 2 ছেলে, কমলা রায়ের ভাই, তার ভাইয়ের বউ, কমলা রায়ের 52 বছর বয়স ভদ্রলোকের আত্মহত্যা করেছেন। 2002-এ নাম রয়েছে, 2000 এবারেও নাম রয়েছে। বাড়ির সবাই এনুমারেশন ফর্ম পেয়েছেন। আমি বললাম যে তাহলে উনি কেন আত্মহত্যা করলেন? ওনার স্ত্রী বলছে এই যে বারে বারে এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে ওদের 4 আনা 8 আনা 1 পয়সা 2 পয়সার নেতারা, কেউ বলছে 1 কোটি, কেউ বলছে 1 কোটি 20 লাখ, কেউ 1 কোটি 30 অব্দি পৌঁছে গেছে, নাম বাদ যাবে। আর বিশেষ করে ওই ভদ্রমহিলা বলছেন যে আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্কটা এমন, যেহেতু আমরা একেবারে বর্ডারে থাকি, বাংলাদেশের একেবারে বর্ডার, আর বিজেপির নেতারা বলছে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই কমলা রায়ের এমন আতঙ্ক তৈরি হয়েছে, উনি তার স্ত্রী বলছেন যে মোটর সাইকেলের আওয়াজ হলেও বাড়ির দাওয়ায় বসে রয়েছে, সেখান থেকে বাড়ি পেরিয়ে বাড়ির পেছনের পুকুরের ধারে চলে যাচ্ছে। এবং পোস্টমর্টেম রিপোর্টে রয়েছে যে প্যানিক অ্যাটাক। এখন গোটা পৃথিবীতে সব মিলিয়ে আগে যেটা বার্মা ছিল, এখন সেটা মায়ানমার।
এই রোহিঙ্গা গোটা পৃথিবীতে আছে 17 লক্ষ। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বিভিন্ন জায়গায় গাড়ি থেকে নেমে হঠাৎ করে দরজাটা কিরম পাগলের মতো খুলে দিয়ে লাফ দিয়ে নেমে দৌড়ে যাচ্ছেন, লোক দেখলেই। চারিদিকে হয়েছে, আপনারা দেখেছেন। আমি কালকে বনগাঁয় বলছিলাম, উত্তর 24 পরগনায় তো এক গাদা জায়গায় হয়েছে। পাগলের মতো দৌড়ে যাচ্ছে, রোহিঙ্গা 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 বলে চিৎকার করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যাকে লোকে ভ্যানিশ কুমার বলছে, তার সঙ্গে দেখা করতে গেছিলাম। আমরা সেখানে বললাম যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যখনই সুযোগ পাচ্ছেন রোহিঙ্গা রোহিঙ্গা বলে কেমন পাগলের মতো দৌড়ে যাচ্ছেন। এখন সারা পৃথিবীতে রোহিঙ্গা রয়েছে 17 লক্ষ, আর শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি রোহিঙ্গা বাদ দিতে হবে। এখন কোন স্কুলে অঙ্ক শিখেছেন? যে শিক্ষকের কাছে অঙ্ক শিখেছেন সেই শিক্ষক বেঁচে থাকলে তিনি পর্যন্ত লজ্জা পাবেন যে কিছু শেখানো যায়নি। এমন অঙ্ক শিখেছে, পৃথিবীতে রয়েছে 17 লক্ষ রোহিঙ্গা, আর ও 1 কোটি রোহিঙ্গা বাদ দেবে। এখানে অজিত মাইতি, আশিস উদাইত, মমতা ভুইয়া এরা যদি বক্তৃতা করে এ ধরনের কথা বলতেন, ইলেকশন কমিশন এতদিনে নোটিশ দিয়ে দিত। আর এরা বলেছে কেউ 1 কোটি, কেউ 1 কোটি 20 লাখ, কোনো ব্যবস্থা নেই। আসলে নির্বাচন কমিশন বিজেপির একটা এজেন্সিতে পরিণত হয়েছে। বিজেপি নির্বাচন কমিশনকে এজেন্সিতে পরিণত করেছে। এবং এই যে লড়াই, এই যে 58 লাখ নাম বাদ গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেছেন, 2.5 ঘন্টা ধরে মিটিং হয়েছে। মিটিংয়ে মেজাজ হারাচ্ছেন ভ্যানিশ কুমার। আপনারা দেখেছেন এই যে অনুষ্ঠান শুরু হয়েছে, আমাদের যে কর্মসূচি শুরু হয়েছে বারুইপুর থেকে, বারুইপুর পূর্ব বিধানসভা থেকে, যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। আমি দ্বিতীয় দিনের কর্মসূচিতে আলিপুরদুয়ারে ছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। কালকে সকালবেলা আবার একটা কাজে আলিপুরদুয়ারে যাব। এই যে কর্মসূচি, প্রথম দিনের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই 3 জন ভোটার যাদের হচ্ছে জ্ঞানেশ কুমাররা মৃত দেখিয়ে দিয়েছে, সেই ভোটাররা তাদের উপস্থিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে। এবং এই বিএলওরা, আমি মুর্শিদাবাদে প্রায় 15 দিন থাকার অভিজ্ঞতায় পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল যে মুর্শিদাবাদে এসআইআর সংক্রান্ত কাজে সেখানে থাকবার জন্য। আমি সেখানে বিএলওদের সঙ্গে কথা বলে দেখেছি যে বিএলওরা দেখিয়েছেন দিনের বেলা কোনো কিছু ডিজিটাইজ করা যাচ্ছে না, রাত 12টার পর ডিজিটাইজ করতে হচ্ছে। এত মানুষ, 88-90 জন মানুষ আত্মহত্যার চেষ্টা করেছেন, 50 জন মারা গিয়েছেন। বিএলওরা মারা গিয়েছেন, যে বিএলও মারা গিয়েছেন সেই বিএলও লিখে গেছেন সুইসাইড নোটে যে নির্বাচন কমিশন দায়ী। নির্বাচন কমিশনের হাতে রক্ত লেগে রয়েছে বাংলার মানুষের। জবাব চাইতে হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার মুখ্যমন্ত্রী করবার জন্য বাংলা ভোট দেবে। এই যে পরিস্থিতি ওরা তৈরি করেছে, যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, যে আতঙ্কের আত্মর, এবং যে ঘটনা ঘটছে, 85-র ওপর বয়স হলে তাকে ভোট দিতে যেতে হয় না। অজিত দারা যখন জিতেছেন, মমতা ভুইয়ারা যখন জিতেছেন, তখন ইলেকশন কমিশন গিয়ে হচ্ছে ভোট গ্রহণ করে। তো কেন 85 বছরের বেশি লোক? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা 85 নয়, 60 বছরের অতিরিক্ত বয়স, হুইল চেয়ারে, ছবি দেখা যাচ্ছে, হুইল চেয়ারে সেরিব্রাল স্ট্রোক হয়েছে, তাকে 3 তলায় উঠে হিয়ারিং এ অংশগ্রহণ করতে হবে। আর এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, 1 কোটি 36 লাখ বলেছিল, যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে একটা কোম্পানির নাম বলেছেন, জ্ঞানেশ কুমার শুনে বলছেন না জানি না, সব জানেন। যেই বলে আমরা বেরিয়েছি, পরের দিন দেখা যাচ্ছে ওই 1 কোটি 36 লক্ষ থেকে 1 কোটির নিচে নেমে চলে এসেছে। আসলে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টে কারচুপি ওরা করতে চাইছে। ভোটার লিস্টে কারচুপি করে বাংলা দখল করবার চেষ্টা করছে। মহারাষ্ট্রে ওরাই মডেল করেছে। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি মুখ থুবড়ে পড়েছিল, 4 মাসের মধ্যে বিধানসভার ভোট 42 লক্ষ ভোটার বেড়ে গেল। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের কেন্দ্রে 20,000 ভোটার বেড়ে গেল। হরিয়ানাতে ভোটার বেড়ে গেল, বিহারে ভোটার বেড়ে গেল। কিন্তু নির্বাচন কমিশনকে এটা মনে রাখতে হবে, বাংলা মহারাষ্ট্র নয়, বাংলা বিহার নয়, বাংলা দিল্লি নয়, বাংলা হরিয়ানাও নয়, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এ কথা দুর্বৃত্তদের বুঝিয়ে দিতে হবে। বাংলার মাটিতে দাঁড়িয়ে, এবং বাংলার মাটিতে দাঁড়িয়ে মনীষীদের এই যে ধারাবাহিকভাবে অপমান। এখন আবার নতুন করে শুনছি যে গুরুদেবের পদবী নাকি সান্যাল। অমিত শাহ এখন এসে বলছেন রবীন্দ্রনাথ সান্যাল। এই অমিত শাহ মিটিং থেকে 2019 মিছিল থেকে
শান্ত তাণ্ডবে বিদ্যাসাগরের মূর্তি ওরা ভেঙে দিয়েছিল। এই মাটির মানুষ হচ্ছেন বিদ্যাসাগর। এই মাটিতে বীর সিংহের যে সিংহ শিশু, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ওরা ভেঙেছিল। ওরা রাজা রামমোহন রায়কে অপমান করছে। রবীন্দ্রনাথের লেখা ভারত ভাগ্য বিধাতার প্রথম স্তবক জাতীয় সঙ্গীত পাল্টে দেওয়ার দাবি তুলছে। এই সুকান্ত মজুমদারের মুখে কোনো রা নেই। এরা বিবেকানন্দকে কনফিউজ লেফটিস্ট বলছে, রবীন্দ্রনাথকে পাঠ্যক্রম থেকে বাদ দিয়ে দিচ্ছে, বলছে যে বাঙালির কিছু হবে না, বাঙালি রসুনে আটকে রয়েছে। রসুন মানে হচ্ছে, প্রথমে আমি শুনে কিছুটা ঘাবড়ে গেছিলাম মানেটা কি, তারপরে বোঝা গেল বলছে রসুন মানে হচ্ছে রবীন্দ্রনাথ, সুকান্ত এবং নজরুল। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি সমস্ত কিছু ওরা ধ্বংস করতে চাইছে। বাংলার কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করাটা ওদের এজেন্ডা। বিজেপি একটা বাংলা বিরোধী শক্তি, এটা খেয়াল রাখবেন। ওরা বাংলা যেন তেন প্রকারণে দখল করতে চায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্প, যে উন্নয়নের কর্মকাণ্ড, বিজেপি এখন তো ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যা বাকি বক্তারা বলেছেন আমি তার মধ্যে আর যাব না। যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে, এই যে এই লড়াই ওরা সর্বশক্তি প্রয়োগ করবে। আসা যাওয়া শুরু হয়েছে, আরো আসা যাওয়া চলতে থাকবে। সর্বশক্তি এই জন্য প্রয়োগ করবে কারণ বারবার কেবলমাত্র বাংলার মাটিতে ওরা বারবার প্রতিটা নির্বাচনে পরাজিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিজেপির অশ্বমেধের ঘোড়া বারবার মুখ থুবড়ে পড়ছে, তাই বাংলা ওরা দখল করতে চায়। খেয়াল করে রাখবেন, ভোট যখন ঘোষণা হবে আমি আপনাদের অনুরোধ করব নতমস্তকে এই দাসপুরের দেওয়ালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর নাম লেখা হবে, পিংলার দেওয়ালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর নাম লেখা হবে, দেবরার দেওয়ালে যখন লেখা হবে, সর্বত্র যখন লেখা হবে, ঘাটালে যখন লেখা হবে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর নাম যখন আপনারা লিখবেন, আমাদের দেওয়াল লেখার একটা বহু পুরনো সংস্কৃতি রয়েছে। ইউরোপের বাইরের একমাত্র নবজাগরণ বাংলার মাটিতে। সেই নবজাগরণের অন্যতম চরিত্র হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক ছিলেন, খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। তার শিষ্যদের ইয়াং বেঙ্গল বলা হতো। 1828 সালে কলকাতায় যেটা শহীদ মিনার, সেই শহীদ মিনারের সেই সময় নাম ছিল অক্টারলেনি মনুমেন্ট। ইংরেজ মিলিটারি একজন ডেভিড অক্টারলেনি মিলিটারি অফিসার, তার নামে ওরা ওই শহীদ মিনার তখন নাম ছিল অক্টারলেনি মনুমেন্ট বানিয়েছিল। অক্টারলেনি মনুমেন্ট যেদিন তৈরি হলো, উদ্বোধন হলো, এই ইয়াং বেঙ্গলের ছেলেরা ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে অক্টারলেনি মনুমেন্টের মাথায় উঠে সাম্য, মৈত্রী, স্বাধীনতার পতাকা উড়িয়েছিল। আর 1828 সালে কলকাতার দেওয়ালে লেখা হয়েছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, লং লিভ। 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে দেওয়াল লেখা গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করলো। বাংলা জুড়ে দেওয়াল লেখা চলছে, বাংলা ভাগ করা চলবে না, বঙ্গভঙ্গ রোধ করতে হবে। অরন্ধনের কর্মসূচি হচ্ছে। নাকোদা মসজিদ থেকে রবীন্দ্রনাথ সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। হিন্দু মুসলমানের হাতে রাখি বাজছে, মুসলমান হিন্দুর হাতে রাখি বাজছে। এই যে কর্মসূচি, দেওয়াল লেখার আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে দেওয়াল লেখা। রাজনৈতিক সংস্কৃতি ইংরেজিতে বলে পোল গ্রাফিটি। এখন বাংলার এই দেওয়াল লেখার যে চিরায়ত, সেই 1828 থেকে বাংলার মানুষ দেওয়াল লিখছে। তাই দেওয়াল লিখতে লিখতে বাংলার মানুষ এটা জেনেছে, বুঝেছে, শিখেছে যে দেওয়াল থেকে জানতে হয়, দেওয়াল থেকে শিখতে হয়, আর দেওয়ালে পিঠ থেকে গেলে দেওয়াল জুড়ে লিখতে হয়। দেওয়ালে ওরা আমাদের পিঠ ঠেকা ওরা ব্যবস্থা করেছে। তাই যখন আমাদের প্রার্থীদের নাম লিখবেন, মনে রাখবেন নানান রকম রং আমরা ব্যবহার করব। আর কালো রং চুনের মধ্যে ভূষো কালি গুলে কালো রং রেডি করতে হয়। ভূষো কালি কিছুটা করে জমিয়ে রেখে দেবেন। জমিয়ে সব দেওয়াল যখন লেখা হয়ে যাবে, প্রতিটা পার্টি অফিসে টেবিলের তলায় ভূষো কালি রাখবেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর গোটা বাংলার সঙ্গে দাসপুরের মানুষ সবুজ আবির খেলবেন, তখন ওই ভূষো কালি কিছুটা বার করে আনবেন, বাংলা বিরোধীদের গালে আলতো করে লাগিয়ে দেবেন, বাংলা বিরোধিতার চক্রান্তের জন্য। আর মেদিনীপুরের মাটি, আপনি আন্দামান সেলুলার জেলে চলে যান। আন্দামান সেলুলার জেলে যে নাম রয়েছে 585, আমি মনে করি 584। বিনায়ক দামোদর সাভারকরকে আমি ওই দলে ফেলি না। মুচলেখা দিয়েছে, মুচলেখার পর মুচলেখা। ওই জেলে যদি আপনি নাম পড়তে শুরু করেন,
অবিভক্ত ভারতবর্ষের দুটো জেলার সব থেকে বেশি বিপ্লবী ওই জেলে ছিলেন। এক হচ্ছে ফরিদপুর এখন বাংলাদেশে, আর দুই হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর এমন সংগ্রামের মাটি, এই মাটিতে এমন তেজ রয়েছে। দীনেশ গুপ্তর ফাঁসি হলো, রাইটার্সের অল ইন্ডিয়া যুদ্ধ। দীনেশ গুপ্ত ঢাকার ছেলে ছিলেন, কিন্তু দীনেশ গুপ্তর দাদা জ্যোতিষ গুপ্ত মেদিনীপুর শহরে চাকরি করতেন। দীনেশ গুপ্ত দাদার বাড়িতে বেড়াতে এসেছিলেন, এসে এই মেদিনীপুরে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর মধ্যে দিয়ে তিনি বিপ্লবী কর্মকাণ্ড শুরু করলেন, ছেলে মেয়েদের আকৃষ্ট করলেন। এই দীনেশ গুপ্তর যেদিন ফাঁসি হলো, দীনেশ গুপ্তর ফাঁসি হয়েছিল ভোরবেলা 3:45-এর সময়। ইংল্যান্ডের খবরের কাগজ লিখেছিল, ডনলেস দীনেশ ডাইজ এট ডন। 3:45-এ ফাঁসি হলো দীনেশ গুপ্তর, আর সন্ধ্যে 7:30 মেদিনীপুরের মাটি। মনে রাখবেন, ফাঁসি হচ্ছে 3:45-এ ভোরবেলা। সেদিনই সন্ধ্যে 7:30টার সময় মেদিনীপুরের দর্দণ্ড প্রতাপ জেলা শাসক জেমস পেডিকে বিপ্লবী বিমল দাশগুপ্ত এবং বিপ্লবী জ্যোতিজীবন ঘোষ নিকেশ করলেন, করে সাইকেলে করে শালবনী স্টেশনে গিয়ে কলকাতা অব্দি চলে গেলেন 1931। জেমস পেডির পর রবার্ট ডগলাস, তিনি এলেন মেদিনীপুরের জেলা শাসক হয়ে। আরো ভয়ঙ্কর, আরো অত্যাচারী। হিজলি জেলে, হিজলি কনসেন্ট্রেশন ক্যাম্পে নিরপরাধ বন্দীদের ওপর কোনো প্ররোচনা ছাড়া গুলি চলল। সন্তোষ মিত্র, যার নামে কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ার, আর তারকেশ্বর সেন, তাদের দুজনকে মারা গেলেন তারা গুলিতে। রবীন্দ্রনাথ এতটাই আক্রান্ত হলেন, এতটাই যন্ত্রণায় বিদ্ধ হলেন, তিনি একটা চিঠি লিখলেন। স্টেটসম্যান কাগজ বলল এই চিঠি ছাপা যায় না। এ কখনো হয়নি। রবীন্দ্রনাথ তার গোটা জীবনে একবারই চিঠি পাঠিয়েছেন কোথাও কোনো